সাইকেল। তাহলে আমাদের দেহে একটা কোষ আছে, ধরো এটা আমার দেহের একটা কোষ, ছোট্ট কোষ, নিউক্লিয়াস সাইটোপ্লাজম বুঝাচ্ছি না, জাস্ট বুঝাইলাম এটা একটা কোষ। এই কোষটা কি কাজ করে আমার দেহে? বিভাজন করে নিশ্চয়ই। তাহলে বিভাজন করে, সারা দিনই কেউ বিভাজন করে, মাঝে মাঝে রেস্ট নেয়, রেস্ট নিবে না? তাহলে কোষটা এখন আছে, কিছুক্ষণ কি করবে? বিভাজন। তারপরে সে কি করবে? বিশ্রাম। আবার বিশ্রাম নেওয়ার পর আবার কি করবে? আবার বিভাজন করবে। এরকমই তো ঘটনা হওয়া উচিত, বিভাজন করে আবার কি করবে? বিশ্রাম নেবে, এরকম না? এরকম। তাহলে একটা কোষ এই যে বিশ্রাম নেয়, বিভাজন করে, বিশ্রাম নেয়, বিভাজন করে, বিশ্রাম নেয়, এভাবে তার ধারাবাহিক যে চক্রটা চলতেছে এটাকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে দেখো কোষ চক্রতে কি ঘটে? আমাদের জীবন চক্র বলে একটা টার্ম আছে না? আমাদের জীবন চক্রে কি আছে? প্রথমে সৃষ্টি, তারপরে বড় হয়েছি, তারপরে বার্ধক্য, কি যেন বলে, কৈশোরে পৌঁছাইছি, কৈশোরের পর যৌবনে পদার্পণ করছি, বিয়ে শাদী হয়েছে, একটা সময় পর বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরে মরে যাবো। সৃষ্টি থেকে মারা যাওয়া পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো এগুলাকে একত্রে কি বলা হয়? লাইফ সাইকেল। কি বলা হয়? লাইফ সাইকেল। তাহলে কোষের এরকম কি হয়? কোষ প্রথমে সৃষ্টি হয়, কি হয়? সৃষ্টি হয়। তারপরে কোষের কি হয়? সৃষ্টি হওয়ার পর বৃদ্ধি হয়, বৃদ্ধি হয় ও বংশ বৃদ্ধি করে। কোন প্রক্রিয়া? বিভাজন প্রক্রিয়া। তাহলে সৃষ্টি, বিভাজন এবং সবার শেষে কি হয়? এই সৃষ্টি হয়, বৃদ্ধি হয়, আর সবার শেষে কি হয়? বিভাজন হয়। এখন কথা হচ্ছে কোষের কি বিভাজন হওয়ার পর কি আর থাকে কিছু? হ্যাঁ আসো, বিভাজন হয়ে যাওয়ার পর কি আর থাকে কিছু? আর কিছু থাকে না। তাহলে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে বলা হয় কোষ চক্র। কে বলা হয়? কোষ চক্র। আমাদের পরীক্ষা ক নম্বরে জিজ্ঞেস করবে কোষ চক্র কাকে বলে, তখন আমাদেরকে সুন্দর করে লিখতে হবে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কোষ চক্র। এই কথাটা দিয়ে শুরু করা আছে তোদের বইয়ের পড়াশোনা। দেখ ওখানে লেখা আছে একটা কোষের সৃষ্টি, এই যে বোল্ড হবে 2 নম্বর লাইনে লেখা আছে কোষ চক্র যেখানে আছে, ওখানে দেখো নিচের দিকে লেখা আছে 2 নম্বর লাইনে বোল্ড হবে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কোষ চক্র। এখন কথা হচ্ছে এই কোষ চক্রটা আবিষ্কার করলো কোন বিজ্ঞানী? কোষ চক্রটা আবিষ্কার করছে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। কে? হাওয়ার্ড, হাওয়ার্ড ও পেল্ক। তাহলে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক এই কোষ চক্রের আবিষ্কার। বুঝছো কি এটা? আচ্ছা, এখন আসো কিছু প্রাথমিক আলোচনা করি। প্রাথমিক কিছু জিনিস আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে মানব দেহে কোষ আছে কতগুলা? মানব দেহে কোষ কতগুলা? মানব দেহে কোষ আছে টোটাল 10^14টি। কতগুলা? 10^14টি। এটাকে যদি আমি সংখ্যায় রূপান্তর করি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এগুলাতে যদি রূপান্তর করি তাহলে কতটা? 100 বিলিয়ন না ট্রিলিয়ন? ট্রিলিয়ন, ট্রিলিয়ন। তাহলে আমাদের দেহে কোষ টোটাল কতগুলো? 10^14টা। কয়টা? 10^14টা। এগুলা দেখো এখানে লেখা আছে, বোল্ড হরফে লেখা আছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন বা 10^14টি। এখন এটা কেন এভাবে পড়াচ্ছি এত গুরুত্ব দিয়ে? কারণ এখান থেকে প্রশ্ন করলে তোমরা আর পারো না। দেখো প্রশ্নে জিজ্ঞেস করে কতটি কোষ আছে, হ্যাঁ এভাবে জিজ্ঞেস করে, তখন কিন্তু এটা অপশনে থাকবে, এটা অপশনে থাকবে। বুঝছো? পরীক্ষায় প্রশ্ন করবে মানব দেহে সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো কোষ থাকে, তখন অপশনে এটাও থাকবে, এটাও থাকবে। তোমাকে প্রশ্ন করছে কি? কতটি, তার মানে 10^14। আর যদি কখনো জিজ্ঞেস করে কত ট্রিলিয়ন, তাহলে ট্রিলিয়ন যদি জিজ্ঞেস করে তাহলে কত? 100 ট্রিলিয়ন। বুঝছো? এই মিলিয়ন, বিলিয়ন এগুলো হিসাব বুঝছো? 1 মিলিয়ন সমান কত? 10 লাখ। 1 বিলিয়ন সমান 100 কোটি। আর 1 ট্রিলিয়ন সমান মেলা মেলা হিসাব অনেক। বুঝছো? এখন যদি 10^14 ট্রিলিয়ন কও, তোমার মাথা ঠিক আছে? 10^14 মানে কত? ওইটার সাথে আবার ট্রিলিয়ন যোগ করে দিচ্ছ, মেলা হয়ে যাবে, আর অনেকগুলো হয়ে যাবে না? ততগুলো তো আবার না। ঠিক আছে? তাহলে 100 ট্রিলিয়ন হয় আর 10^14টি কোষ। এখন এটা তো রাফ মান, এটাকে সবার ক্ষেত্রে প্রযোজ্য, ক্রিস গেইলের ক্ষেত্রে আলাদা হিসাব, তাই না? এই যেগুলো ছোট ছোট মানুষ আছে না, সার্কাস খেলায় দেখা যায়, তো ওদের ক্ষেত্রে হিসাব কেমন আলাদা হবে না? ওদের ক্ষেত্রে কম হবে। তাহলে এই এতটুকু কথা। এখন আসো আমাদের দেহের সকল কোষ, এই যে এখানে যে লিখলাম, কোষ চক্রে বিভাজন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে মানব দেহের সকল কোষ কি বিভাজন করে? প্রশ্ন হচ্ছে মানব দেহের সকল কোষ কি বিভাজন করে? এই উত্তর দাও, ইয়াস অর নো। সকল কোষ বিভাজন করে না, সকল কোষের বিভাজন হয় না। কিছু কোষ আছে যাদের বিভাজন হয় না। তাহলে কোন কোষগুলা বিভাজিত হয় না আমরা একটু দেখি। কোন কোষ বিভাজন করে না? তাহলে কোন কোষগুলো বিভাজন হয় না? তাহলে আমরা কিছু কোষের নাম আগে থেকেই জানি যেগুলো বিভাজন করে না, যেমন নিউরন। এ নিউরন। আর কে বিভাজন করে না? পেশি কোষ। কি কোষ? পেশি কোষ। আর কে বিভাজন করে না? আর কে বিভাজন করে না? নিউরন বিভাজন করে না, পেশি কোষ বিভাজন করে না। তোদের বই আরো আছে, দেখ কি কি দেখতো। হ্যাঁ, লাল রক্ত কোষ, স্নায়ু কোষ, পেশি কোষ আর উদ্ভিদের স্থায়ী কোষ। তাহলে এই যে এখানে লিখলাম। তাহলে লাল রক্তকণিকা মানে কি? লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি, শুধু লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, 3টা রক্তকণিকা ছিল না? এরা কেউই কোষ বিভাজন করে না। আরেকটা কে আছে কোষ বিভাজন করে না? সেটা হচ্ছে তোদের বইয়ে লেখা আছে উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষ। তাহলে উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষটার নাম কি? আমি জাস্ট নামটা জানতে চাই। জাইলেম ফ্লোয়েম। তোমরা জাইলেম ফ্লোয়েমের নাম পড়ছো না? তাহলে জাইলেম ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের
স্থায়ী টিস্যু। কি টিস্যু? স্থায়ী টিস্যু। এখানে আমি নামগুলো লিখে দিলাম, বইয়ে কিন্তু এই কথাগুলো নাই, আমি তারপরেও লিখে দিলাম যাতে তোদের একটু মনে থাকে, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে পৃথিবীতে এই কয়েকটা জিনিস আছে, এরা কখনোই বিভাজন করে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা বিভাজন করে না কেন? কেন বিভাজন করতেছে না? তো এদের তো বিভাজন করার কথা, কিন্তু এরা বিভাজন করতেছে না কেন? তাহলে নিশ্চয়ই বিভাজনটা কেউ একজন নিয়ন্ত্রণ করে। তাহলে বিভাজন কারা নিয়ন্ত্রণ করে, এটা আমাদেরকে এখন শিখতে হবে। বুঝছো? ফ্লোটা দেখো, আমি আবার সামারি করতেছি। তাহলে কোষ চক্র পড়তে আসছিলাম, এসে আমরা পড়ছিলাম কোষ চক্র কাকে বলে, ক নম্বরে আসবে। কোষের কাজ হয় তিনটা, প্রথমে সৃষ্টি হয়, বড় হয়, তারপরে সংখ্যা বাড়ায়, বিভাজন করে, করে শেষ হয়ে যায় কোষ। তাহলে এই তিনটা চক্রকে বলা হয় কোষ চক্র। আবিষ্কারক হাওয়ার্ড এবং পেল। মানব দেহে কতগুলো কোষ থাকে? 10^14 অথবা 100 ট্রিলিয়ন। তারপরে আমরা শিখছিলাম কোষটা যে বিভাজন করে, চক্রটা কিভাবে চলে। প্রথমে বিভাজন করে, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপরে আবার বিভাজন করে, আবার বিশ্রাম নেয়, আবার বিশ্রাম থেকে উঠে আবার বিভাজন করবে। এমনই কথা তো, তাই না? এমনই কথা। এখন আমরা আবার শিখলাম এই যে কোষ চক্রের যে 3 নম্বর কাজ ছিল, কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। সকল কোষ কি পৃথিবীতে বিভাজন করে? উত্তর তোমরাই দিছিলাম না, যে সকল কোষ বিভাজন করে না। তখন আমরা জিজ্ঞেস করলাম কারা বিভাজন করে না। তো এই কথাগুলো কিছু আমরা আগে থেকে জানিয়ে আসছি। কি? নিউরন। নিউরন মানে কোথাকার কোষ? স্নায়ু কোষ। কোন কোষ? স্নায়ু কোষ। আরো সোজা বাংলায় বললে ব্রেইনের থাকা কোষগুলা, ব্রেইনে থাকা কোষগুলা, এই কোষ বিভাজন করে না। পেশি কোষ বিভাজন করে না। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো কোনোদিন বিভাজন করে না। জীবনে কোনোদিন শুনছো একটা লোহিত রক্তকণিকা তৈরি হয়েছে, ওইটা ভাঙি দুইটা হয়েছে? না। লোহিত রক্তকণিকা হাড্ডি থেকে তৈরি হয়, যকৃতে যা ভাঙি যায়, আবার হাড্ডি থেকে তৈরি হবে, আবার যকৃতে যা ভাঙবে, মাঝখানে কোনো বিভাজন করবে না। ঠিক আছে? আচ্ছা, আর স্থায়ী টিস্যু কোষ আছে কিছু উদ্ভিদের, এটা উদ্ভিদের, এর সামনে প্লান্ট শব্দটা লিখে নাও। তাহলে প্লান্টের কিছু স্থায়ী টিস্যু কোষ আছে, সেগুলোর নাম কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজ তো আমরা জানি, জল উত্তোলন করা। জ আছে না নামের সাথে? জাইলেমে জ আছে, জল উত্তোলন করার সাথে জড়িত। ফ্লোয়েমে ফ আছে, ফ মানে ফুড, তাহলে সে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছায়, তাই তো? এখন এগুলা শোনার পর, এগুলা তো এমসিকিউ তে আসবে যে নিচের কোন কোষটি বিভাজন করে না। এটা শোনার পর তোমাদের মাথায় কি এই টাইপের প্রশ্ন করতেছে না, যে নিউরন যদি বিভাজন না করে, আমরা মানলাম স্যার নিউরন বিভাজন করে না, আপনি যখন পৃথিবীতে আসছিলেন তখন তো আপনার মাথা ছোট ছিল, মাথা ছোট ছিল, নিশ্চয়ই মাথার ভিতরে থাকা ব্রেনটাও ছোট ছিল। যতই বড় হয়েছেন আপনার ব্রেনটাও তো বড় হয়েছে, আগে এঙ্কে ছিল এখন এঙ্কে হয়েছে। তার প্রমাণ কি? আগে আপনি কথা কম বুঝতেন, এখন বেশি বোঝেন, তাই তো? তাই কি না? আগে কম বুঝতাম না, ছোটবেলায় তো কম বুঝতাম, এখন তো বেশি বোঝেন। তাহলে এই তো ব্রেন বড় হইলো। তো আপনি যে কোশ্চেন নিউরন, স্নায়ু কোষ বা ব্রেনের কোষগুলা বিভাজন করে না, এটা বড় হইলো কিভাবে? কারো কি মাথায় আসতেছে এগুলো প্রশ্ন? আসে না তো, তোদের মাথা তো চিন্তা করে না। আচ্ছা, এখন দেখ, এটা না হয় বুঝলাম কোনোভাবে কিছু একটা হইতে পারে। ওটার থেকে আরো তরতাজা প্রমাণ আপনি যে কইলেন যে পেশি কোষ বিভাজন করে না, তো এগুলা তো পেশি, এলে পেশি না? তো এটা ধরো আমার কম আছিল, কম আছে, ধরো অনেকের কম আছে না, সেগুন ধরা কম আছে, ও যদি এখন জিমে যায় কিছুদিন এরকম ব্যায়াম ট্যাম করে, তারপর দেখবে এটা ফুলে যায় না? ফুলে যায় তো, তাহলে এগুলাই তো পেশির কোষগুলাই তো পেশি কোষ। তো এটা যে বড় হইলো, তো বড় হইলে তো বিভাজন হয়েছে নিশ্চয়ই। এটা মনে আসে না কখনো? এই যে আমি বললাম পেশি কোষ, এটা তো সাথে সাথে তোমাদের প্রতিবাদ করা উচিত যে স্যার এটা তো মানি না। এটা তো কাজ করলে, ব্যায়াম করলে, বা যতই আমাদের দিন গড়াচ্ছে, আমরা যতই বড় হয়েছি ছোট থেকে, এই গোস্তগুলো বড় হয়েছে না? তো বড় হলে আবার কোষ বাড়বে না কেন? আপনি যে বলতেছেন আগে আমার পেশি এখানে ছিল, এখন আমার বাইসেপস এরকম মোটা হয়েছে, তো বড় হয়েছে, তো বৃদ্ধি হয়েছে। তো বিভাজন না হলে বৃদ্ধি হলো কিভাবে? দেখো, বৃদ্ধি দুই ধরনের। বৃদ্ধি কয় ধরনের? কনসেপ্টটা ক্লিয়ার করো। বৃদ্ধি কয় ধরনের? দুই ধরনের, এইখানে লিখে বোঝাই। বৃদ্ধি দুই ধরনের। এই যে ধরো এইটা একটা কোষ ছিল, এই কোষটা এরকম অনেকগুলা কোষের সৃষ্টি করছে, মানে বিভাজন ঘটাইছে, তাহলে অনেকগুলো হবে না? এইটা এক ধরনের বৃদ্ধি, যেটা আমরা কোষ বিভাজনে বৃদ্ধির কথা বলতেছি। এর বাইরেও আরেকটা বৃদ্ধি আছে। ধরো এটা একটা কোষ ছিল, এই কোষটা সংখ্যায় বাড়ে নাই, নাম্বারে বাড়ে নাই, কিন্তু ও খাবার দাবার খায় মোটা সোটা হয়েছে। তো খাবার দাবার খায় মোটা সোটা হলে ওটার তো সাইজ বড় হবে, বুঝেছ? তাহলে আমরা যে বলতেছি আমাদের নিউরনের কোষ বিভাজন হয় না, আমাদের নিউরন এইভাবে বড় হয় না। তো আমাদের ব্রেন বড় হয়েছে কোন পদ্ধতিতে? এইভাবে। সংখ্যা সেলের যতটা ছিল অতটাই আছে, খালি সাইজটা বাড়ছে। বুঝতে পারছি? এই বুঝছো? এই যে পেশির ক্ষেত্রেও সেম ঘটনা, পেশির ক্ষেত্রেও সেম ঘটনা। আমাদের জন্মের সময় পেশিতে যতগুলো করছিল, আজও ততগুলাই আছে, জাস্ট ওরা একটু পুষ্টি পাইলে নাদুস নুদুস হয়, আর পুষ্টি না পাইলে সিঙ্কেজ করে যায়। সিঙ্কেজ মানে সংকোচন করে যায়, তারপর আমরা পাতলা হয়ে যায়। এই যে রোজা আসতেছে সামনে, আমরা পাতলা হয়ে যাবো। আর যারা আগে থেকে পাতলা আছো তারা লিভিং স্কেলিটন হয়ে যাবে, এই যে মতো, তাই না? এই মৃত, আর তোমরা জীবন্ত কঙ্কাল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, বুঝছো কি এটা? এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে? আচ্ছা, তাহলে পৃথিবীর সকল কোষ বিভাজন করে না। এখন আমাদের পরের কোশ্চেন, এদের মধ্যে এমন কি হইলো যে এরা বিভাজন করতেছে না? হয়, করতেছে না কেন? নিউক্লিয়াস নাই? ব্রেন কোষে যদি নিউক্লিয়াস না থাকে, স্নায়ু কোষে তুমি আমি থাকবো না? অবশ্যই নিউক্লিয়াস আছে। তো এরা কেন কোষ বিভাজনটা করতেছে না? আপাতত এই প্রশ্নটা মাথায় রাখো, কোষ চক্র পড়লে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে কেন ওরা কোষ বিভাজন করতেছে না। বুঝছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে কোষ বিভাজন করে না এরা। এখন আসলে আমরা আমাদের চক্রতে ব্যাক যাই। তাহলে কেন করে না এই ব্যাখ্যা এখনই করে দিই, যে কেন এরা কোষ বিভাজন করতেছে না। তাহলে বিভাজন করে না কেন? করে না কেন? আচ্ছা, তুমি পড়াশোনা করো কেন? বাড়ি থেকে চাপ দেয় তাই, তাই না? তুমি সকালে ঘুম থেকে ওঠো কেন? মা আসি চিল্লাপাল্লা করে তাই ঘুম থেকে ওঠো, এটাই তো কথা। তাহলে কোষ কেন বিভাজন করবে? এটা একটা কোষ,
ওইটা থেকে তুমি কি করতে চাচ্ছ, ওইটা থেকে তুমি দুইটা বানাইতে চাচ্ছ নতুন, এই লালগুলো অপত্য, এটা বানাইতে চাচ্ছ। এখন পৃথিবীর সকল বস্তু স্যার নিউটন বলে গেছে না যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়, এ বলে গেছে না স্যার আইজাক নিউটন। কেউ তার অবস্থার পরিবর্তন ঘটাইতে চায় না। গতিশীল বস্তু চিরকাল সুষমভাবে সরল রেখায় চলতেই চায়, আর স্থির বস্তু চিরকাল স্থির থাকতেও চায়। আমরা স্যারের প্রতি কথার সম্মান রাখি, এখানেও সেম ঘটনা। এই কোষটার কি এমন ঠেকা পড়ছে যে দুইটা হই আবার, তাহলে নিশ্চয়ই ওকে কেউ ফোর্স করতেছে পিছন থেকে, বল প্রয়োগ করতেছে যে এই কাজটা কর, তাই কি না? তাহলে ওকে যারা বল প্রয়োগ করতেছে তারাই তো কোষটাকে নিয়ন্ত্রণ করতেছে, যারা একে নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় নিয়ন্ত্রক। কি বলা হয়? নিয়ন্ত্রণ। তাহলে কোষ চক্রটাকে কেউ কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ চক্রের কিছু নিয়ন্ত্রক আছে, ঠিক আছে? নিয়ন্ত্রক। এখন নিয়ন্ত্রক আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ধরো তোমার সকালবেলা কলেজ আছে, সকাল 7টায় কলেজ আছে, তুমি ঘুম থেকে জাগনা পাইছো ধরো 6টা 45-এ, তো জাগনা পাওয়ার পর তুমি চিন্তা করতেছো আর 5 মিনিট ঘুমাই, এই 5 মিনিট ঘুমাই থেকে 8টা বাজে গেছে, তোমার মা আসি একবার ডাকে গেছে, তারপরেও তুমি টের পাও নাই বা ওঠো নাই। তারপর যখন তুমি ওঠো, উঠেই তোমার একটা তাড়া থাকে না, রেডি হইতে হবে, সবকিছু করতে হবে। এই যে তোমার তাড়াটা, এটা কে দিছে? তোমার অভ্যন্তর থেকে আসছে না, তোমার নিজের ভিতর থেকে আসছে না? ভিতর থেকে আসছে তো। তাহলে এই কোষ চক্রের নিয়ন্ত্রণ করে দুই রকমের লোক, একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা কি? অভ্যন্তরীণ, আরেকটা কি? বাহ্যিক। বুঝছো? তাহলে কোষ চক্রের নিয়ন্ত্রণ কয় ধরনের? দুই ধরনের, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। এখন কথা হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা কে করে? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা করে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটা প্রোটিন এই কোষের ভিতরেই তৈরি হয়। এই যে এটা সেই প্রোটিনটা সিডিকে, এরকম একটা প্রোটিন এখানে তৈরি হয়। তাহলে এটা ফুল ফর্ম কি? সি ফর সাইক্লিন, সাইক্লিন, ডি ফর ডিপেন্ডেন্ট, আর কে ফর কাইনেজ। তোদের নিশ্চয়ই এই কাইনেজ শব্দটা দেখলে কিছু একটা মনে পড়া কথা। কাইনেটিক একটা এনজাইম না, এটা গতিশীল করার এনজাইমের নাম কি? কাইনেজ না? কাইনেজ কি না? কাইনেজ আমি তোদেরকে পড়াইছিলাম না, বলতে পারলে আমার করার কিছু নেই, ঠিক আছে? তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা এখানে তৈরি হয়। এখন এটা মনে রাখা কি খুব কঠিন? তুই মনে করো সিডি কে, তোরা তো কত সংক্ষেপ মনে রাখো, সিআইডি আছে না? তাহলে অঙ্কে এত শব্দ, সিআইডি, ওই ডি আইটা বাদ দিয়ে ওটা কে বসবে? সিডি কে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা কি করে? অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে। বুঝতে পারছি এটা? এই বুঝছো এগুলা? আচ্ছা, বাহ্যিক উদ্দীপকটা কে দেয়? তাহলে ঘরে নিয়ন্ত্রণ করে মা, বাইরে নিয়ন্ত্রণ করে জিএফ, তাই তো? তাহলে বাহ্যিক নিয়ন্ত্রণ হচ্ছে জিএফ। জিএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। তোদের কাছে যদিও বা এটার আলাদা একটা মিনিং আছে, ঠিক আছে? কি জিএফ এর ফুল ফর্ম কি? একটা আছে কিছু একটা, হ্যাঁ, এক্স ওয়াই জেড। তাহলে জিএফ বা গ্রোথ ফ্যাক্টর, বুঝছো? বুঝেছো? তাহলে এই কোষটাকে বিভাজন, এই যে বিশ্রাম থেকে তুলে আবার কাজে পাঠাচ্ছে কে? এই দুইটা জিনিস। এক হচ্ছে অভ্যন্তরীণ ভাবে সিডিকে, কোষের ভিতরে এই পদার্থটা আছে, আর একটা কোষের বাইরে থেকে এই উদ্দীপনাটা দিচ্ছে। তাহলে বাইরে থেকে কে দিচ্ছে এমনি মনে রাখবা, ওই যে এমনিতে ছেলেদের লাইফটাই তো এমন, বাইরে নিয়ন্ত্রণ করে কে? মা, ভিতরে এই জন্য ভিতরে হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? ঘরের মধ্যে গেলে তোমার স্বাধীনতা কেড়ে নেয় কে? মা। আর বাইরে আসলে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এগুলো অবশ্য এগুলোর সাথে তোরা পরিচিত না। বিবাহ করার পর এগুলো সবগুলা বাহির ভিতর পুরোটাই নিয়ন্ত্রণ করে বউ, বুঝছো? বউকে কিছু শেখাতে যাবেন না, কারণ সে নিজেই একটা ইউনিভার্সিটি। বিতে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, বুঝছো? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় আছে না, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তাকে কিছু শেখাতে যাবে না। আর যদি ওয়াইফ বলা, তাহলে ওয়াইফের ফুল ফর্ম হচ্ছে উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, বুঝছো? উইদাউট ইনফরমেশন ফাইট এভরি টাইম। এই দেখো তো সেটা ক্যান্সেল, আমি কিছু বলি না, এটা ক্রপ করে দিতে হবে। দেখতো কত মিনিট, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা মনে রাখা লাগবে। তাহলে গ্রোথ ফ্যাক্টর কোষ চক্রটাকে ধাক্কা দিতে পারবে। তাহলে ওই যে কোষগুলা নিউরন, পেশি কোষ, ওগুলাতে নিশ্চয়ই সিডিকে নাই, সিডিকে অ্যাবসেন্ট আছে, তাই ওরা কাজ বিভাজন করতেছে না, বুঝছো? বুঝছো? এখন কথা হচ্ছে দুই একটা গ্রোথ ফ্যাক্টরের নাম বলেন, বইয়ে আছে দুই একটা গ্রোথ ফ্যাক্টরের নাম কি? আমি দেখাবো, বই দেখিস না তোরা এখন। তাহলে দুই একটা গ্রোথ ফ্যাক্টরের নাম বলেন দেখি। একটা গ্রোথ ফ্যাক্টরের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। কি নাম? এরিথ্রোপয়েটিন। এটা ক্ষরণ হয় কিডনি থেকে। কোথা থেকে? কিডনি। এটা একটা হরমোন, কোথা থেকে ক্ষরণ হয়? বৃক্ক থেকে। এই হরমোনটা, এরিথ্রোপয়েটিন হরমোনটা ক্ষরণ হয় কোথায় পৌঁছায় জানো? আমাদের হাড্ডিতে পৌঁছায়। কোথায়? হাড্ডিতে যায়। হাড্ডিতে যায় আরবিসি তৈরি করে। কি তৈরি করে? আরবিসি তৈরি। এই আরবিসি তৈরি করার সময় ওই যে অনেকগুলা এখান থেকে বের করতে হবে না, বিভাজন করে তো বের করা লাগবে, বিভাজন করে বের করা লাগবে। এই যে এটা এরিথ্রোপয়েটিন, একটা গ্রোথ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? গ্রোথ ফ্যাক্টর। এটা মেডিকেলে আসছিল কিছুদিন আগে পরীক্ষায়, যে এরিথ্রোপয়েটিন তৈরি হয় কোথা থেকে? কিডনি থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? কিডনি থেকে তৈরি হয়। বুঝছো? বুঝেছো? আশা করি বুঝছো, না বুঝলেও বুঝতে হবে। গেল? এখন বইয়ে কি এগুলো কথা আছে আদৌ? বড় করে লিখতে হবে, দেখতে পাচ্ছিস না? সামনে আয়, সামনে সামনে এসে বস। এই যে সামনে জায়গা আছে, এখান থেকে একটা ফিজিক্স এর পড়া আছে, ওই যে ও দূর থেকে দেখতে পাচ্ছে না। কি জানিস তোদের উত্তর লেন্স অবতল লেন্স পড়ে না? হ্যাঁ, কোন লেন্স কাদের কেমন, যেগুলা তরুণ বয়স, এরা কোন থাকার বস্তু দেখতে পায় না, কাছের না দূরের?
দূরের এই যে তোরা দেখতে পাচ্ছিস না, দূর থেকে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছিস না, তাহলে তরুণদের সমস্যাটা হচ্ছে ওরা কাছের জিনিস দেখতে পায়, দূরের গুলো দেখতে পায় না, তাহলে এটাকে বলা হয় দূরদৃষ্টি। দূরে দেখতে পাচ্ছে তো, এই কি জানো, ক্ষীণ দৃষ্টি। কি বলা হয়? ক্ষীণ দৃষ্টি। কাছে দেখতে পাচ্ছে, দূরে দেখতে পাচ্ছে না। আর বুড়াগুলা কি 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 বলবে? হ্যাঁ, বুড়াগুলা কবে, দাদু ভাই আমি কোরআন পড়তে পারতেছি না। কি কবে? কোরআন পড়তে পারতেছি না, মানে কাছে গুলো দেখতে পাচ্ছে না, ওই দূরের গুলো দেখে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি। বুঝছো? এখন এলার সমাধানে লেন্স ব্যবহার করা হয়, এটা আসল প্রশ্ন, যে দূরদৃষ্টি সমাধানে কোন লেন্স ব্যবহার করা লাগবে, ক্ষীণ দৃষ্টির সমাধানে কোন লেন্স ব্যবহার করা লাগবে। দূরদৃষ্টি মানে দূরে দেখতে পাচ্ছে, ওই বুড়াগুলা, ওদের লেন্স জিজ্ঞেস করে দেখবি চশমার লেন্স কত, অলওয়েজ কবে প্লাস, প্লাস মানে উত্তর। বুঝছো? তাহলে বুড়াদের লেন্স কোনটা লাগবে, উত্তর। আর তোদের বয়সী যারা কম বয়সী, ওদের প্রত্যেকটারই মাইনাস, মাইনাস মানে বদল। বুঝছো? হ্যাঁ, এগুলো তো তোকে ফিজিক্সে পড়াবে, দেখছিস আমি কত সুন্দর পারি। কোনটা? আচ্ছা আমি বুঝছি। হ্যাঁ, হরমোন থেকে হাঁটি, আচ্ছা বুঝছি। তাহলে দেখো, এই যে একটা গ্রোথ ফ্যাক্টরের নাম শিখলাম আমরা, বাহ্যিক উদ্দীপনা দেয় এমন একটা গ্রোথ ফ্যাক্টরের নাম কি? এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন। দেখো এর নামের সাথেই আছে, আমি কি করবে, এরিথ্রোপয়েটিন এরিথ্রোপয়েসিস করবে, এরিথ্রোসাইট তৈরি করবে। কি তৈরি করবে? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানে লাল রক্তকণিকা না, লাল রক্তকণিকার একটু অপর নাম কি? এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোপয়েটিন, এই যে পয়েটিন মানে পয়দা করা, পয়েটিন শব্দটা মানে কি? পয়দা করা। এটা শব্দ আসছে পোয়েসিস থেকে, পোয়েসিস মানে তৈরি করা বা সৃষ্টি করা। বুঝছো? তাহলে এরিথ্রোপয়েটিন হরমোনটা কি কাজ করবে? এরিথ্রোসাইট তৈরি করবে, লোহিত রক্তকণিকা, যে আরবিসি তৈরি করবে। এখন আমরা তো জানি আরবিসি কোথায় তৈরি হয়, হাড্ডিতে তৈরি হয়। তাহলে এরিথ্রোপয়েটিন উৎপন্ন হবে কিডনি থেকে, কিডনি, আমাদের যে কিডনি আছে না, এই কিডনিতে উৎপন্ন হয়, হয় কোথায় যায়? হাড্ডিতে যায়, হাড্ডিতে যায় লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায় দেয়। বুঝছো? বুঝেছো? তাই কারো যদি রক্ত স্বল্পতা দেখা দেয়, কি দেখা দেয়? রক্ত স্বল্পতা দেখা দেয়, তখন আমরা কি টেস্ট করি? কিডনি টেস্ট করি। আর ওই রোগী তো যায় আর গাইলে আমাদেরকে যে আমার হয়েছে রক্ত স্বল্পতা, আর এরা আমার কিডনি টেস্ট করতেছে। কেন করতেছি? ওর রক্ত স্বল্পতা কেন হয়েছে? নিশ্চয়ই এটা তৈরি হচ্ছে না। এটা তৈরি না হওয়ার কারণ তো এই হরমোনটা কম আসা। বুঝছো? তাই আমরা কিডনি টেস্ট করে দেখি ঠিক আছে কিনা ওইদিকে। বুঝছো? আচ্ছা, বুঝছো কি এটা? আচ্ছা, এখন আসো বই দেখাও, দেখো বইয়ে কি কি বলছে। দেখো বইয়ে কোষ চক্রকে দুই ধাপে বিভক্ত করা যায়। কয় ধাপে বিভক্ত করা যায়? দুই ভাগে। এই যে আমি দেখো কোষ চক্রটা এখানে আমি একবার লিখছিলাম, মনে আছে? বিশ্রাম নেয়, বিভাজন করে, বিশ্রাম নেয়, আবার বিভাজন করে, আবার বিশ্রাম নেয়, আবার বিভাজন করে, মনে আছে না? তা এই বিভাজনটা কোন কোষ বিভাজন করে? আমার দেহের কোষ, মাইটোসিস না? তাই এই বিভাজনরত দশাটাকে বলা হয় এম ফেজ। কি বলা হয়? এম ফেজ। কি বলে? এম ফেজ। দেখো এটা লেখা আছে। পর্যায়টাকে কয় ভাগে ভাগ করা যায়? কোষ চক্রটাকে দুই ভাগে, একটা এম ফেজ আর একটা বিশ্রামরত দশা। এই বিশ্রামরত দশাটাকে বলা হয় ইন্টারফেজ। কি বলে? ইন্টারফেজ। এইটার নাম হচ্ছে ইন্টারফেজ। এখন তোমরাকে এখান থেকে ইন্টারফেস কাকে বলে জিজ্ঞাসা করবে। ইন্টারফেস, এই যে এটা বিভাজন মানে কি আবার? এম ফেজ। তাহলে ইন্টারফেস কাকে বলে বলতো? পরপর দুইটা এম ফেজের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলে। ক্লিয়ার? এই বুঝছো? তোদেরকে আগে কিন্তু বলতো এগুলা, পরপর দুইটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলে? ইন্টারফেস। এই যে এম মানে এম এর ফুল ফর্ম কি? মাইটোসিস না? তো পরপর দুইটা মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী বিশ্রামরত দশাকে বলা হয় ইন্টারফেস। আমি লিখে দিচ্ছি কারণ তোরা এগুলা পরে জ্ঞান করবি। এই যে ইন্টারফেস এখানে লিখে দিলাম। ইন্টারফেস কাকে বলে? এটা আসছে পরীক্ষায় 6 নম্বরে কিন্তু। পরপর দুইটি এম ফেজের মধ্যবর্তী বিশ্রামরত কোষের দশাকে, এই দশাকে কি বলা হয়? ইন্টারফেস বলে। নেক্সট দিনে পড়ে আসবে সবাই একটি কোষের, এটা এখানে লিখে দিলাম, একটি কোষের। এটা ইন্টারফেস তো কোষের ক্ষেত্রে প্রযোজ্য না? একটি কোষের পরপর দুইটি। নেক্সট দিনে পড়ে আসবে সবাই। এই যে প্রশ্ন রেডি, খালি পরীক্ষাটা নিতে পারলাম না। এই যে অপোজিট সাইডে ফাঁকা আছে কিন্তু, এই অপোজিট সাইডটাতে রিটেন দেব কোশ্চেন, তো সেটা ফাঁস। কোষ চক্র বর্ণনা করো গ নম্বরের জন্য, এটা শেখাবো এখন আমি কিছুক্ষণের মধ্যে শেখাবো। হয়েছে না? হয়েছে? ইন্টারফেস বুঝছো? এমফেস বুঝছো? ইন্টারফেস মানে কি? বিশ্রামরত দশা। ওই সময় কোষ বিভাজন করে না, চুপ করে বসে থাকে। আর যখন বিভাজন করে তখন তাকে কি বলা হয়? এমফেস, বা মাইটোসিস কোষ বিভাজন চালায়, এমফেস বলে এটাকে, মাইটোটিক ফেজ বলে। এটা শুরুতে লেখা আছে, দেখো এখানে ওই চিত্রটার পাশেই লেখা আছে, লেখা আছে না? আচ্ছা গেল। তারপরে নিচের দিকে এই বোল্ড আর শব্দটা দেখ, বোল্ড বোল্ড, পাইছো? হ্যাঁ, এই কোষটা খুব অলস, বুঝছো? তোদের মতো তোরা অলস না, কোনো কাম কাজ করতে চাইছ না, অলস। এই কোষটা আমাদের অলস, অনেক, খুব অলস। ও বিশ্রাম করে অনেক বেশি, বিভাজন করে কম। বুঝছো? খালি রেস্ট করতে চায়। তোদের এরকম খালি রেস্ট করতে মন চায় না? তোদের অবশ্য রেস্ট করতে মন চায় না, তোদের রেস্টের পরিবর্তে রিলস দেখতে মন চায় বেশি। বুঝছো? এই যে আর ই এস টি না, এই এস টা ই হয়ে যায় আর এল এর এটা বাদ যায়, তাহলে কি হয়? বুঝছো? রিলস খালি দেখতেই মন চায়, দেখতেই মন চায়। আচ্ছা তোদের এগুলো রিপিট হয় না? রিলস গুলা হয় না কেন? আমার তো রিপিট হয়। আমি কয়েকদিন বাড়িতে ছিলাম, মেলা রিলস দেখছি, তো দেখি কিছুক্ষণ পরে একই জিনিস আসে বারবার। পরে বুঝলাম যে এগুলো হুদাই টাইম লস, নতুন জিনিস আসে না। বুঝছিস? তোদের কেন হয় না? আচ্ছা তাহলে দেখ, যেটা বলতেছিলাম, এই মনোযোগ দাও, মনোযোগ দাও। এগুলো কিন্তু তোরা কোষ বিভাজন আগে পড়ছিস না, এগুলো তোদের 9-10 পড়ে আসা কথা। এগুলো আমি এখন বলার কথা নয়, এগুলো তোরা 9-10 পড়ে আসা কথা। ইন্টারফেস এমফেস এগুলো 9-10 পড়ে আসা কথা। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে কোষটা খুবই অলস, কোষটা বিভাজন করতে চায় না সহজে, তাই তো ওকে ওই উদ্দীপক দিয়ে বিভাজন করানো হচ্ছে। তাহলে ও বেশিরভাগ সময় ইন্টারফেস বিশ্রামরত দশায় থাকে। এখন কতক্ষণ সে বিশ্রামরত দশায় থাকে? তার আয়ুষ্কাল যদি, একটা কোষের আয়ু যদি 100 দিন হয়ে থাকে, তাহলে সে 90 থেকে 95% সময় বিশ্রামেই থাকে। ইন্টারফেস দশায় কতক্ষণ থাকে? 90 থেকে 95। তো বিভাজন করে কতক্ষণ? বিভাজন করে এইটা মনে রাখলে কত? 5 থেকে 10% সময়। এগুলো পরীক্ষায় আসছে, এই যে এখানকার প্রশ্নেও আছে এগুলা। হ্যাঁ, এম ফেজে কতক্ষণ থাকে?
ইন্টারফেজে কতক্ষণ থাকে? তাহলে এম ফেজে কতক্ষণ থাকে? 5 থেকে 10। আর বাকি সময় কি বিশ্রাম নিতে শেষ। ঠিক আছে, 90 থেকে 95%। এটা মানুষের ক্ষেত্রে কত? দেখ, আমরা মানুষ, হিউম্যান বিংস, আমাদের একদিন মানে কত? 24 ঘন্টা না? 24 ঘন্টা তো। তা আমার এই যে আমি রেজওয়ান হাসানের যদি একটা কোষ 24 ঘন্টা যদি সময় পায়, কত ঘন্টা সময়? 24 ঘন্টা যদি সময় পায়, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় সে কি করবে? বিভাজন করবে। বাকি সময় কতটুকু? প্রায় 23 ঘন্টা থেকে কত? 22.5 ঘন্টা সময় সে কি করবে? ইন্টারফেসে থাকবে। বুঝছো? বুঝেছো? তাহলে স্তন্যপায়ী প্রাণীদের কতক্ষণ বিভাজন চলে? 1 থেকে 1.5 ঘন্টা। কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা। বাকি সময় চুপ করে বসে আছে। ওটা ইন্টারফেস দশা। বুঝছো? বুঝেছো? আচ্ছা, ওকে, ফাইন, আশা করি বুঝছো। ইন্টারফেস দশায় কোষের একটা নিউক্লিয়াস থাকবে না? থাকবে কিনা? ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে, ওই নিউক্লিয়াসটার একটা নাম আছে। কি নাম? বিপাকীয় নিউক্লিয়াস। এই দেখ, কোষটা বিভাজন যখন করতেছে তখন ক্যারিওকাইনেসিস ঘটতেছে না? এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, এগুলো তো চলমান। আর বিশ্রামরত অবস্থাতে যখন থাকে তখন কোষটা নিউক্লিয়াসটা কোনো চেঞ্জ হয়? চুপ করে বসে থাকে না? এই বিশ্রামরত বা ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে, ওই নিউক্লিয়াসটার নাম হচ্ছে, নিউক্লিয়াস যা থাকে ওই নিউক্লিয়াসটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়। এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এটা তোদের বোর্ড পরীক্ষায় একবার আসছিল। ইন্টারফেস দশায় থাকা নিউক্লিয়াসটার নাম কি? বিপাকীয় নিউক্লিয়াস। ঠিক আছে, বুঝেছো? বিপাকীয় নিউক্লিয়াস বলে এটাকে। আশা করি বুঝছো। না বুঝলে বলবা, অবশ্যই বলবা, কিন্তু পরীক্ষা না পারলে খবর করে দেবো। রিসেন্ট কি হুমকি বেশি দিচ্ছি? আমার দল যে এখন ক্ষমতায়, আমার নেতা এখন ক্ষমতায়, আমি তো হুমকি দিবই। এটা স্বাভাবিক। বুঝছো? হ্যাঁ, সত্যি, আমার দল এখন ক্ষমতায়। হ্যাঁ, আমার সাথে আমার কাছে প্রমাণ আছে, আমার ভোটের ব্যালটের। গায়ে কথা লাগে না? বিশ্বাস হচ্ছে না তোদের? আমার কাছে পোস্টার, ব্যালটের ছবি আছে, আমার ব্যালটের। আমি এভাবে তুলছি, মানে ব্যালট যে অন্যের, তারও মানে ভুল প্রমাণ করার কোনো উপায় নেই। বুঝেছো? আচ্ছা, আমার নেতা এখন ক্ষমতায়। আমার নেতার নাম তোদেরকে সেদিন বলছিলাম না, অল্প অল্প। নামের শেষে রহমান আছে। হ্যাঁ, আর ওদের ওয়াইফ। আমার নেতার নামের শেষে কি আছে? রহমান আছে। শফিকুর রহমান হোক আর তারেক রহমান হোক, রহমান আছে তো? আছে। আর আমার নেতার ওয়াইফ ওয়াইফ হচ্ছে ডাক্তার। সে এইদিকে ডাক্তার জুবাইদা রহমান, ওইদিকে শফিকুর রহমানের ওয়াইফ ডাক্তার। ওর নাম জানি না অবশ্য, না তুই তো ডাক্তার। তোরা কি জানিস ডাক্তার জুবাইদা রহমান কিসের ডাক্তার? জানিস না? শ্যাম, এটা তোদের জন্য দুঃখজনক। জানি রাখ, যে কোনো সময় রাস্তায় সেনাবাহিনী জিজ্ঞেস করতে পারে। জানি রাখবি, এটা জানিস না তোরা? তারেক রহমানের বউ ডাক্তার, এটা কি জানিস? ওর বউ কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার, হৃৎপিণ্ডের ডাক্তার, হৃৎপিণ্ডের। পাকিস্তান আমলে এক সময় পাক সেনারা ধরে জিজ্ঞেস করতো না, বল কালেমা বল, না বললে ফায়ার, এরকম বলতো না? এখন এগুলো জানি রাখবি, যে কোনো সময় ধরলে যেন বলতে পারিস ডাক্তার জুবাইদা রহমান ও কি কার্ডিওলজিস্ট, কোন মেডিকেল থেকে পড়ছে, এগুলো শুনে রাখবি। হ্যাঁ, কোথায় বাড়ি ওর? হ্যাঁ, ওদের এই জিনিসটা না আমার খুব অসাধারণ লাগে। হ্যাঁ, ওরা চোখ ধরে শাস্তি দেয়, কয় এখন তুই গান বল। হ্যাঁ, এদিকে ওই গান বলতেছে, কিছুক্ষণ পর পর ওকে মারবে। হ্যাঁ, মারলে ওই গান বন্ধ করে, গান বন্ধ হলেই মার হবে। হ্যাঁ, ও এখন দেখবি যে ওরা আবার সুন্দর সুন্দর গানও পারে চোরগুলা। হ্যাঁ, একটা কি যেন গান দেখছিলাম, এরকম বলতেছিল, জাতীয় সঙ্গীত গেছিল, আরেকটা কি যেন গান বাজছিল। ওই যে জুলাই পরবর্তী সময় যে চিন্তাই করতে গিয়ে ধরা পড়ছে সেনাবাহিনীর হাতে, তারপর কিছুক্ষণ পর পর মারতেছে আর গান বলতেছে, গান বন্ধ মাই শুরু। হ্যাঁ, ওকে বলতেছে গান বন্ধ হলেই মার হবে। আচ্ছা, এখন আসো আরেকটা, সেটা হচ্ছে কোর্স চক্রটা শুরু করলাম আমরা। ও, যেখানে দেখাচ্ছিলাম এখানে দেখা দিচ্ছিলাম। তাহলে দেখো, এখানে যে সময়টা লেখা আছে, দেখ বোল্ড হরফে শব্দটার উপরে দেখ লেখা আছে 5 থেকে 10%, আর বাকি সময় ইন্টারফেসে কতটুকু? 90 থেকে 95। এখন নিচের দিকে দেখো, যে ওই বোল্ড শব্দগুলোর নিচের দিকে দেখ লেখা আছে অভ্যন্তরীণ। কোর্স চক্রটা একটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ উদ্দীপনা থাকে সিডিকে। পাইছো? পাইছো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ভালো করে মার্ক করো, এটা আসবে পরীক্ষায়। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর বাইরে থেকে উদ্দীপনাকে দেয়, ওই দেখ বাহ্যিক উদ্দীপনা দান করে জিএফ, গ্রোথ ফ্যাক্টর। আমি একলা একলা বানাই নাই জিএফ, কি এটা? গ্রোথ ফ্যাক্টর। তারপরে তোদেরকে একটা গ্রোথ ফ্যাক্টরের গল্প শুনেছিলাম না? এই গল্পটা নিচের দিকে একটা বোল্ড শব্দ দেখ ইন্টারফেসে, জাস্ট উপরের লাইনটাতে, এরিথ্রোপয়েটিন। পাইছো? পাইছো? দেখো এখানে লেখা আছে এরিথ্রোপয়েটিন কোথায় কাজ করে। ওই দেখ, বোন ম্যারোতে কাজ করে, লোহিত রক্তকণিকা বাড়ায়। লোহিত রক্তকণিকার অপর নাম তো আরবিসি। আরবিসি না? এটা কোথা থেকে তাহলে তৈরি হয়? এটা তৈরি হয় কিডনি থেকে। ওইটা কোথাও ওখানে লেখা আছে? না থাকলে হ্যাঁ, ওই যে কিডনিতে লেখা আছে। পাইছো? এই প্রত্যেকটা লাইন লাগবে আমার পরীক্ষার জন্য। ঠিক আছে, যে কোনোটা যে কোনো দিক থেকে জিজ্ঞেস করতে পারে, তখন আমাদেরকে এগুলো খুঁজে বের করে দেখাইতে হবে। গেল। এখন ইন্টারফেস কোন দশা? ইন্টারফেস। ইন্টারফেস মানে তো তোদেরকে আমি কিছুক্ষণ আগে কইলাম, কাকে বলে? পরপর দুইটা মাইটোসিসের মধ্যবর্তী দশাকে কি বলা হয়? ইন্টারফেস। এই দেখ নিচের দিকে ইন্টারফেসে থাকা নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। বোল্ড হরফে লেখা আছে। এই বোল্ড হরফটা কেন করছে জানো? যাতে স্যার এমসিকিউ প্রশ্ন করার সময় সহজে চোখে দেখে যে এই জিনিসটা এখানে আছে। বুঝছো? এগুলো কিন্তু স্যারের জন্য, যে প্রশ্নকর্তা তার জন্য এটা একটা সিগন্যাল যে এখানে প্রশ্নটা আছে। বুঝছো? তারপরে সে প্রশ্ন করবে। আচ্ছা, ওকে, ফাইন। পেজ ঘোরা। পেজ ঘোরালে আসল খেলাটা শুরু। এতক্ষণ থেকে প্রস্তুতি চলতেছিল, এটা পড়াইলে শেষ। এই পেজটা পড়াইতে পারলে কোর্স আপনার শেষ হবে। আচ্ছা, তাহলে কোর্সে ইন্টারফেস দশায় আছে। এম ফেজের গল্পটা এদিকে লিখে রাখলাম। এম ফেজে কতক্ষণ টাইম যায়? 5 থেকে 10%। এই সময় কোষ কি করে? মাইটোসিস, কোষ বিভাজন করে, তাই তো? এক মাইটোসিস কোষ বিভাজন করে না? এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তখন ক্যারিওকাইনেসিস ঘটে এখানে। আর কি ঘটে? সাইটোকাইনেসিস। এগুলা ঘটনা এখানে ঘটে। আচ্ছা, ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস, এই ঘটনাগুলো এখানে ঘটতেছে। কাইনেসিস। আমার ফোনটা কি আছে না গেছে? দেখো চালু আছে?
আচ্ছা, তাহলে এম ফেজে এই ঘটনাগুলো ঘটতেছে। এখন আমরা ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। কোনটা নিয়ে কথা বলবো? ইন্টারফেস, যে সময়টাতে সে ম্যাক্সিমাম সময় ছিল। তাহলে ইন্টারফেসটা লিখলাম, ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেস দশা, অলরেডি ইন্টারফেসের একটা অপর নাম তুমি জানি গেছো, এই দশাটা কি? বিশ্রামরত দশা। কি দশা? বিশ্রামরত। এই বিশ্রামে কোষ কতক্ষণ থাকে? 90 থেকে 95%। এই ইনফো আমরা জানি। এখন এই বিশ্রামের মেলা ক্রাইটেরিয়া আছে না তোরা যখন বিশ্রাম নিস, কিভাবে বিশ্রাম নিস? কখনো ফোন চালাচ্ছি, এটা একটা বিশ্রামের টাইপ। কখনো ঘুমাই যাই, এটাও কি বিশ্রাম। আবার কখনো পাশের রুমে যায় গল্প করতেছি, ওটাও এক ধরনের বিশ্রাম। এগুলো না বিশ্রাম? তোদের বিশ্রাম মানে তেমন? বিশ্রাম মানে কি খালি ঘুমানোই বিশ্রাম? বসে থাকা চুপ করে, এটাও তো ওয়ান কাইন্ড অফ বিশ্রাম। শুয়ে শুয়ে রিলস দেখা, এটাও ওয়ান কাইন্ড অফ বিশ্রাম। বলতো এটা কি বিশ্রাম? তোরা বলিস এটা বিশ্রাম, এটা কি বিশ্রাম? তখনও তোমার ব্রেনটা কাজ করতেছে, ফাংশনিং। ওইটা যখন তখন আরো ভালো কাজ করতেছে, ডোপামিন ক্ষরণ হচ্ছে। পরে যখন খালি ফোনটা রাখবা, ডোপামিন লেভেলটা হঠাৎ করে জিরো। মানে একটা গাড়ি কিছুক্ষণ আগে 100 কিলোমিটার পার আওয়ারে চললো, হঠাৎ তুমি ওর ব্রেক করে জিরোতে নামাই দিছো, গাড়ি থাকবে? গতির জড়তা কাজ করবে না, সিঁড়ি ছুটে নিয়ে গেছে। ব্যাপারটা এমন। ব্রেনে যখন তুমি ফোন চালাও, তখন ডোপামিন ক্ষরণ অনেক বেশি হয়, বুঝছো? হঠাৎ করে যে ফোনটা রাখবা, ডোপামিন ক্ষরণ একেবারে জিরো। ডোপামিন কিসের হরমোন এটা তো জানো? আমাদের ভালো লাগার হরমোন। কোন একটা কাজ করতে আমাদের ভালো লাগবে কিনা, এটা নিয়ন্ত্রণ করে কে? ডোপামিন। তো হঠাৎ যদি ডোপামিন, ওই যে ফোন চালানোর সময় তো এই জন্য ভালো লাগে, ডোপামিন বেশি ক্ষরণ হয়, ফোনটা রাখলে আর ভালো লাগে না, কারণ ওই ডোপামিন ক্ষরণ, যেই ফোন রাখছো ডোপামিন ক্ষরণ কমে গেছে, আর কিছু ভালো লাগতেছে। হ্যাঁ, পড়ার সময় ডোপামিন ক্ষরণ হতে পারে, কিছু এলিয়েন মানুষের ডোপামিন ক্ষরণ হয়। তোরা তো এই কাতারে নাই। তো এই কাতারে যাইতে গেলে কি করতে হবে? তোদেরকে এলিয়েন হতে হবে। এলিয়েন হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তখন আমাদের শরীরে ডোপামিন ক্ষরণ বেশি হয়, ওই সময় উঠে পড়তে হবে, নামাজ পড়তে হবে। ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে যদি ওঠো, ওই সময় আমাদের শরীরে ব্রেনে আলফা ওয়েভ তৈরি হয়। কোরআন তেলাওয়াত করতে হবে অবসর সময়। কোরআন রিসাইটেশন শুনলে, মানে তুমি করতেছো না, পাশে একজন কেউ কোরআন পড়তেছো আর পাশে বসে খালি শুনতেছো। তা কি যেন আবু জেহেল এসে ওরা যা রাসূল তেলাওয়াত করতে, ওরা চুপ করে যা বসে বসে শুনতো না, ভালো লাগতো। কেন ভালো লাগে? ওই যে ডোপামিন কারণ হয়, তাই ভালো লাগে। বুঝেছো? তো এগুলা কাজ করতে হবে, এগুলা তো আশেপাশেও নাই। ভালো ভালো খাবার খাইতে হবে। বার্গার খাওয়া যাবে না, কি যেন ফুচকা, এগুলা খাওয়া যাবে না। পুষ্টিকর খাবার খাইতে হবে, বাদাম খাইতে হবে। তারপরে হচ্ছে পুষ্টিকর খাবার, বুঝছো? মুড়ি কম খাইতে হবে, মুড়ি খাইলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যেটা ব্রেনের জন্য ইনটক্সিকেশন পদার্থ, এটা একটা বিষাক্ত পদার্থ ব্রেনের জন্য। হ্যাঁ, এগুলো বলতে বলতে আমরা শহীদ। হ্যাঁ, মুড়ি, আমরা খেজুর খাইতে হবে, খেজুর, এটা আসতেছে খেজুর। এই খেজুর খাওয়া মানে এই না যে একদিনে সব খাই ফেলিছো। হ্যাঁ, এটা তো আমাদের সমস্যা। ধরো কিছু একটা নিয়ে গেছো রুমে, ওইটা 10 দিন থাকার কথা, 2 দিনে শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা না। আচ্ছা, তাহলে এই ইন্টারফেস বা বিশ্রামের মেলা ধরন থাকবে। এই বিশ্রামের কি থাকবে? মেলা ধরন থাকে। তাহলে কোষের বিশ্রামের 3টা টাইপ আছে। কয়টা টাইপ আছে? 3টা। একটাকে বলা হয় জি1 ফেজ। কি বলা হয়? জি1 ফেজ, PHASE মনে হয়, ফেজ। আরেকটাকে বলা হয় এস দশা। কি বলা হয়? এস দশা। আর সর্বশেষ যেটা, এটাকে বলা হয় জি2। তাহলে তার সামনে ইন্টারফেজের শুরুতে কি ছিল? এম ফেজ ছিল না? এম ফেজের পরের দশাটার নাম কি? জি ফেজ। আবার জি থেকে কোথায় যায় কোষ? এস থেকে কোথায়? জি2 তে। জি2 থেকে বের হয় আবার কোথায় যায়? এই দুই পাশে ওর এম আছে না ইন্টারফেজের দুই পাশে এম আছে তো। তাহলে এম ফেজ থেকে বের হয় কোষ কোন ফেজে ঢোকে? জি1 এ। আর এই যে জি2 থেকে বের হয় কোষ কোথায় যায়? এম ফেজে। মানে এটা যদি কাজ করা হয়, তাহলে কাজ করে আসে জি1 স্টাইলে সে বিশ্রাম নেয়, আর জি2 স্টাইল থেকে বিশ্রাম থেকে উঠে সে কোথায় যায়? কাজ করতে যায়। বুঝতে ব্যাপারটা? আচ্ছা, তাহলে জি1 দশায় কি কি ঘটবে? তাহলে জি1 দশায় কি কি ঘটা উচিত? তাহলে দেখো, এই যে 90 থেকে 95, তাহলে জি1 এ কতক্ষণ থাকবে? এই টাইমটা এখন জানা লাগবে। তাহলে জি1 এসে থাকে 30 থেকে 40% সময়। কত পার্সেন্ট সময়? 30 থেকে 40%। বুঝছো? তাহলে ইন্টারফেজের জি ফেজে কতক্ষণ থাকে জি1 এ? 30 থেকে 40। এস দশায় কতক্ষণ থাকবে? এই দেখো তো, এটার মাঝে গ্যাপ কত? 10। পরেরটাতে গ্যাপটা 20 হবে, তাহলে 30 থেকে 50। বুঝছো? তাহলে তোমার কোন সময়টা খালি মনে রাখা লাগতেছে? প্রথমটাতে 10 গ্যাপ থাকবে, দ্বিতীয়টাতে 20। দ্বিতীয় মানে 2 না, প্রথম মানে 1 না, তাহলে এটাতে 10, ওইটাতে 20। হ্যাঁ, কেন 40 থেকে শুরু হবে? এটা তো স্টার্টিং, মানে আমরা ধারা বানাচ্ছি না তো। সে সর্বোচ্চ 30 থেকে 40 দিন এখানে থাকে, এখানে 30 থেকে 50 দিন থাকে। বুঝছো? আর বাকি সময়টা সে কোথায় থাকে? জি2 তে থাকে। এখন বাকি সময়টা কত? এটার মধ্যবর্তী গ্যাপ কত? 10, এটাতে কত? 20। তাহলে জি2 তে থাকবে সে 10 থেকে 20% সময়। কত পার্সেন্ট? 10 থেকে 20। বুঝাইতে পারছি? দেখ, আবার বলতেছি। তাহলে টোটাল সময় 100 দিন হইলে এম ফেজে কত? 5 থেকে 10, ইন্টারফেজে 90 থেকে 95। এই ইন্টারফেসটা 3 ভাগে বিভক্ত, জি1 এস জি2। এখানে কিন্তু বলা যাবে না জি1 জি2 এস, এটা সিরিয়ালটা এমন জি1 এস জি2। আচ্ছা, জি কেন দেওয়া হলো? গ্যাপ 1। জি মানে গ্যাপ 1, তো এটাকে গ্যাপ 2 না বলে এস বলতেছে কেন? এস বলার কারণ হচ্ছে এখানে সিনথেসিস হবে। সিনথেসিস মানে তৈরি হয় না? কি সিনথেসিস হবে? ডিএনএ সিনথেসিস, মানে রেপ্লিকেশন করবে এখানে। কি করবে? তোদেরকে পড়াইলাম না যে কিছুদিন আগে রেপ্লিকেশন? রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে আরেকটা বিভাজন করতেছো, দুইটা ডিএনএ দরকার হবে না, আর একটা আরেকটা, এটা এখানে তৈরি হয় বিশ্রামরত দশায়। আর জি2 মানে গ্যাপ 2। বুঝছো? আচ্ছা, এখন আমার প্রশ্ন, পরীক্ষায় জিজ্ঞেস করবে গ্যাপ 1 এর সময়কাল কত? তাহলে এটা 3টা ভাবে সে বিশ্রাম নেয় না, তাই 30 দিয়ে শুরু। তাহলে 30 থেকে 40, মাঝখানে গ্যাপ 10।
10 না, এটা গ্যাপ 1 পরেরটাতে 30 থেকে 50, মাঝখানে গ্যাপ কত 20, আর এটাতে প্রথম দুইটার গ্যাপের ডিফারেন্স 10 থেকে 20। বুঝছো? এই মানগুলো যে কতবার আসছে পরীক্ষায় তোমার কোনো আইডিয়া নেই। কেন আসবে এই মানটুকু? কারণ এই মানটুকু তোদের বই যেখানে পৃষ্ঠা ব্যাক করে গেলি না, ওই যে প্রথম যে পেজটা ছিল কোর্স চক্র, ওটা যায় দেখ একটা বক্স আছে, ওই বক্সটা পুরোটা পড়ানো হয়েছে দেখ, ওখানে সময়গুলো আছে না সব। স্যার যখন দেখবে ওর কি অপশন বানাইতে খুব কষ্ট হবে? হবে না তো? হুট করে একটা জিজ্ঞেস করবে এস 10 এর সময়কাল কত, দিয়ে এই চারটা অপশন। বুঝছো? তখন আবার তোমার পাততে অসুবিধা হবে। কেন? কারণ সবগুলো ওয়ার্ডে তোমার জানা, তাই না? তাই কি না? তাই আমাদেরকে এগুলো সবগুলো ভালো করে জানা লাগবে। আশা করি আমি বুঝাইতে পারছি। বুঝছো সবাই? আচ্ছা, এখন আসো জি1 এ সে বিশ্রাম তো নেয়, কিভাবে বিশ্রাম নেয়, কি করে সে এখানে? দেখো এই জি1 দশায়, এটা সৃজনশীল, এখন যা পড়াচ্ছি এগুলো সৃজনশীল। এই জি1 এর হেডিং দিয়ে আমাদেরকে এগুলো লিখতে হবে। কি লিখবো? তাহলে দেখো জি1 ফেজে কি হয়, একটা কোষ কেবল কাজ করে আসলো না, তুমি আমি কাজ করে আসে, ধরো তোমাকে ইন্টার ভাটায় কাজ করতে পাঠাইছে, তুমি আসিয়ায় মাকে কি কবা, কালকে কিন্তু মুই আর কাজত যাবা না, এই কথা বলি না? মানে আসিয়ে তো সিদ্ধান্ত নেই কাল যাবো কিনা, ঠিক কিনা? তাহলে একটা কোষ বিভাজন করে এসে কোথায় ঢুকছে, এম ফেজে বিভাজন করে এসে জি1 এ ঢুকছে, ঢুকেই সে যে সিদ্ধান্তটা নেয় সে পরবর্তীতে আর বিভাজন করবে কিনা। বুঝছো? বুঝছো? তাহলে এই দশার প্রথম কাজ কি, এখানে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত বানান কেমন, সিদ্ধান্ত হয় আর বিভাজন, বুঝাইতে পারছি? হয় হবে কি না। দেখুন যদি সিদ্ধান্ত হয় হ্যাঁ আমি বিভাজন করবো, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কালকে আবার কাজে যেতে হবে, তাই কি না? আর যদি সিদ্ধান্ত হয় যে না আমি বিভাজন করবো না, কালকে আর কাজে যাবো না, তাহলে ওই যে আসি বসিয়েছি বসে থাকি, ঘুম পড়ে। বুঝছো? তাহলে যদি হ্যাঁ হয় তাহলে তো গেল, যদি উত্তর না হয় যে আর বিভাজন করবে না, তাহলে কোষটা সারা জীবনের জন্য, তাহলে সিদ্ধান্ত হয় কতদিন পর কাজে যাবি, কতদিন পর বিভাজন করবে। যদি সিদ্ধান্ত হয় 7 দিন পর, তো 7 দিন কোষটা কোথায় আটকে থাকবে, জীবনে, তখন আর এইদিকে কোষটা যাবেই না এই দশাগুলোতে। বুঝছো? এখানে সারা জীবনের জন্য আটকে যাবে। অথবা 1 মাস এখানে ওয়েট করবো, 1 মাস পর আবার বিভাজন করবো, এমন করতে পারে। অথবা কোষ সিদ্ধান্ত নিতে পারে আমৃত্যু, যে আমি আর কখনোই মৃত্যু এখানে অবস্থান করে। ওই যে আমরা কিছুক্ষণ আগে যে কোষগুলো পড়ে আসলাম না, যে আর বিভাজন করে না, তাহলে ওই কোষগুলো আমার কোষ চক্রের কোন দশায় আছে, জি1 এ আছে। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে, যে সকল কোষ বিভাজিত হয় না ওরা কোন দশায় আছে, জি1 দশায়। বুঝতেছো কিছু? এগুলো কিন্তু অনেক জটিল জটিল টার্ম। হ্যাঁ, আবার বলতেছি, এগুলো জটিল জটিল টার্ম, অনেক গল্পের মতো করে বোঝাচ্ছি। তারপরে যদি না বুঝো অবশ্যই বলবা যে আমি বুঝি নাই। তাহলে গ্যাপ 1 এ কারা অবস্থান করে, ওই যে অবিভাজিত কোষ, কিছুক্ষণ আগে লিখছিলাম না, বিভাজিত কোষ। তাহলে দেখো জি1 এ কোষটা কোথা থেকে আসছে, এম ফেজ থেকে ঢুকছে না বিভাজন করে, তো এখানে ঢুকেই প্রথম সিদ্ধান্ত হয় কোষটা আর বিভাজন করবে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ আমি বিভাজন করব, তাহলে 40 দিন, এই 40% সময় যখন শেষ হয়ে যাবে, কোষ কোথায় যাবে, এস দশায় যাবে, এস দশা থেকে জি2 তে যাবে, জি2 থেকে আবার ওই যে কাছে যাবে, এম ফেজে ঢুকবে। আর যদি সিদ্ধান্ত হয় যে না আমি আর বিভাজন করব না, 7 দিন পর করব, 1 মাস পর করব, অথবা সারা জীবনে বিভাজন করব না, আর ওই কাজে যাবই না, যদি এরকম সিদ্ধান্ত হয়, ধরো 7 দিন পর কাজে যাইতে চাইছে, তো 7 দিন পর্যন্ত কোষটা কোথায় বসে থাকবে, জি1 এ বসে থাকবে। যদি ভাই 1 মাস পর বিভাজন করব, যদি সিদ্ধান্ত হয়, তো 1 মাস পর্যন্ত ওখানে বসে থাকবে। আর যদি সিদ্ধান্ত হয় যে না আমি আর এই বিভাজনে অংশ নিব না, তাহলে সে ওখানে আমৃত্যু বসে থাকে। 1 মাস পর আবার বিভাজন শুরু করবে, তখন তখন এই টাইম কালগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? তখন কি স্বাভাবিক প্রক্রিয়া থাকলো, এটা স্বাভাবিক প্রক্রিয়া ক্ষেত্রে, তখন অস্বাভাবিক হয়ে গেলে টাইম শিডিউলটা চেঞ্জ হয়ে যাবে। এমন কথা হচ্ছে কেন 7 দিন, কেন 1 মাস, কেন আমৃত্যু, ওই যে ওই দুইটা জিনিস কি কি তাহলে এখানে তৈরি হবে, এই জীবনে কেন কি তৈরি হবে, সি ডি কে তৈরি হয়, কি তৈরি হয়, সি ডি কে তৈরি হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তৈরি হয়। আর তোমরা জানো কাইনেজ এনজাইমের কাজ কি, ফসফেট যুক্ত করে না, এই ফসফোরাইলেশন প্রক্রিয়া হেল্প করে না। এক কত থেকে যে কষ্ট সারানি পড়াইলাম না, একটা এটিপি ভাঙি ফসফেট তৈরি করে নিয়ে আসে না, তাহলে এইটা হচ্ছে সিডিকে তৈরি হয়, যা কোন কাজে ভূমিকা পালন করে, ফসফোরাইলেশন করে, কি করে, ফসফোরাইলেশন করে। বুঝছো? বুঝেছো? এই কথাগুলো ওখানে লেখা আছে, দেখ বই বের কর, বই বের করে জি1 দেখ, বের কর, বের করছো, জি1 বের করো, হেডিং দেয়া আছে দেখো 82 পেজ, হেডিং দেয়া আছে না, একটু উপরের দিকে দেখ জি1 লেখা আছে, বা গ্যাপ 1 এখানে দেখ লেখা আছে, এই কথাগুলো হুবহু ওখানে লেখা আছে, দেখ একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় জি1 উপফেজে। এটা এমসিকিউ তে আসবে, এই সিদ্ধান্তটা কোন দশায় নেওয়া হয়, জি1 এ, জি2 নাকি এম, জি1 এ, কোথায়, জি1 এ। তারপরেই দেখ লেখা আছে, যদি এই যে কই, এই যে জি1 এর প্রথমেই কি হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে তৈরি হয়, এই যে এটা তৈরি হয়, কি তৈরি হয়, সিডিকে তৈরি হয়। কারো যদি সিডিকে কম হয়, তাহলে ওই তো আর বিভাজন করবে না, কারণ ওই তো উদ্দীপনাটা দিচ্ছিল, ধাক্কাটা কে দিচ্ছিল, ওরাই দিচ্ছিল না, তাহলে এটা তৈরি হয়। পরীক্ষায় প্রশ্ন করবে সিডি কে তৈরি হয় কোষ বিভাজনের কোন উপপর্যায়ে, এগুলো অপশনে থাকবে। প্রশ্ন বানানো খুব সোজা, অ্যান্সার করা খুব সোজা, একটু বুঝতে হবে জিনিসটা। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো লেখা আছে যে এই প্রক্রিয়াটা সমগ্র প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, মানে তাড়াতাড়ি করতে হেল্প করে, তো করবেই তো, তাই না? তারপরে দেখো লেখা আছে সিডি কি ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই যে আমি তোকে বলছিলাম না কাইনেজ মানে ফসফোরাইলেশন প্রক্রিয়া, তাহলে সে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। ওকে ফাইন। তারপরে দেখ লেখা আছে এবং এখানে কিছু উপাদান তৈরি হয়, এগুলো আমার লাগবে না। আরেকটা পয়েন্ট লেখা আছে দেখ, যে কোষের সিদ্ধান্ত হয় সে আর বিভাজিত হবে না, সে 1 সপ্তাহ, 1 বছর অথবা আমৃত্যু। এই আমৃত্যু কারা, যারা অবিভাজিত কোষ, তাই না? যারা অবিভাজিত কোষ তারাই না আমৃত্যু এখানে অবস্থান করবে জি1 এ। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করবে আমৃত্যু অবস্থান করে কোন দশায়।
নিউরনের কোষগুলো কোষ চক্রের কোন দশায় আছে এভাবে জিজ্ঞেস করতে পারে। নিউরন তো অবিভাজিত, তাহলে জীবন। বুঝছো? জিজ্ঞেস করতে পারে না। হ্যাঁ, ও কেবল তৈরি হইছে। নিউরনটা কোথাও না কোথা থেকে তৈরি হয়েছে না আমাদের শরীরে এক সময়, মায়ের বাবার কোষ থেকে তৈরি হয়েছিল না? তো তখন তো একটা বার বিভাজন সে করবে অবশ্যই, করার পর আর বিভাজন হচ্ছে না। বুঝছো? জীবনে আটকে গেছে মনে আছে। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো। এখন এই নিচের দিকে এস দশা, কোন দশা? এস। এটা থেকে খুব কম পড়াশোনা, এগুলো মিশিয়ে দিলাম। এই যে পয়েন্ট গুলো আছে না, কয়টা পয়েন্ট লিখছি? 1 2 3টা পয়েন্ট পরীক্ষা লিখতে হবে খাতায় যখন এটা লিখবো। লিখে নিছো? লিখে নিছো? বইয়ে তো লেখা আছে, সব বইয়ে তো এলোপাতারি ভাবে লেখা আছে, এখানে পয়েন্ট আকারে লিখছিলাম। আচ্ছা, এখন এস দশা, এই যে এস দশা, এস দশা দিলাম। এস দশায়, তাহলে এস দশায় কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ এর সাথে একটা প্রোটিন জড়িত ছিল না, কোষ রসায়নে পড়েছি, হিস্টোন প্রোটিন। কি ছিল? হিস্টোন প্রোটিন। তাহলে এখানে কোন প্রোটিন তৈরি হবে? ডিএনএ তৈরি হচ্ছে, ওর সাথে একটা প্রোটিন তৈরি হবে না? তাহলে হিস্টোন প্রোটিন তৈরি হয়। তাহলে এখানে তিনটা পয়েন্ট, হিস্টোন প্রোটিন তৈরি হয়। দেখো এখানে লেখা আছে, দেখ বইটা এস দশা, দেখো এস দশা আগে এখানে লেখা আছে, এই পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন প্রথম লাইনটা থেকে লেখা আছে, লেখা আছে না? এই রেপ্লিকেশন হয় না? এটা পরীক্ষা আসবে, ডিএনএ অনুলিপন কোথায় হয়? তারপরে দেখো নিচের দিকে বোল্ড নামে লেখা আছে, হিস্টোন প্রোটিন তৈরি হয়। পাইছো? হিস্টোন প্রোটিন। আর সবার শেষের দিকে টাইমটা লেখা আছে 30 থেকে 50 গেল। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান জি2, লাস্ট ওয়ান কি? জি2 ফেজ। এটা কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, জি2 ফেজ, জি2 ফেজে কি হবে? একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো কোথায় যাচ্ছ, তুমি কোন একটা কাজে যাচ্ছ, কোন একটা কাজে যাচ্ছ, তো তখন তুমি লাস্ট মুহূর্তে কি করো? সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখো। তুমি ধরো পানি পাহাড়ে উঠতে যাচ্ছ, তোমার অক্সিজেন সিলিন্ডারটা ঠিক আছে কিনা এটা তুমি চেক করে দেখবে আগে, নাকি না দেখে চলে যাবা? দেখবো না? দেখবো তো? তাহলে এই জি2 ফেজে কি ঘটনা ঘটবে? জি2 ফেজটা এমন একটা ফেজ তারপরে কোষটা থাকবে মাইটোসিস, বিভাজনে ঢুকবে। এখন বিভাজনে যায় হঠাৎ করে যদি একটা জিনিস নাই, তো ঝামেলা হয়ে যাবে না? তো আগে ভাগে সবকিছু চেক দিতে হবে। জি2 দশাটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশের পূর্বে প্রস্তুতিমূলক দশা। বুঝতে পারছি? তাহলে এটা কি দশা? প্রস্তুতিমূলক দশা। এখানে কি কি কাজ ঘটে এটা কি লিখেছো? আচ্ছা, তাহলে জি2 দশাতে কি ঘটে? তাহলে দেখো এগুলো আমরা লিখবো। জি2 দশাতে কি ঘটে? এই জি2 দশাতে কাজে লাগবে। তাহলে দেখো জি2 দশায় যখন কোষ গেছে, কোষটা জাস্ট এম ফেজে প্রবেশ করবে, তখন সে দেখে যে এখনো সে মাইক্রোটিউবুলস তৈরি করে নাই। তার কাছে কি নাই? মাইক্রোটিউবুলস। আমরা কিন্তু জানি কোষ বিভাজনে যে স্পিন্ডল তো যন্ত্রটা তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে অ্যাস্টার রে। এটা প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রে তৈরি করে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুলস এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে। তো ও জি2 তে গিয়ে কোষ দেখে মাইক্রোটিউবুলস এখনো তৈরি করে নাই, তো সাথে সাথে মাইক্রোটিউবুলস তৈরি করে। তাহলে আচ্ছা, তাহলে যেটা ছিলাম সেটা হচ্ছে জি2 ফেজ। তাহলে জি2 ফেজে কি হয়? জি2 ফেজে কোষ যা দেখে মাইক্রোটিউবুলস তৈরি হয় না, ওটা সাথে সাথে তৈরি করে নেয়। আচ্ছা, তারপরে কি হয়? ধরো তুমি যুদ্ধ করতে গেছো, এই যুদ্ধ একটা কাজে যাচ্ছে না, যুদ্ধ করতে গেছো ধরো, তো তখন দেখবা বাছাই করা হয়, যেগুলা কি বলে নাবালক, কম বয়স্ক লোকে বাদ দেয়, আর যেগুলা পরিপক্ক মেচুর সেগুলোকে দায়িত্ব দেয়, তাই না? এখানে একটা ফ্যাক্টর তৈরি হয়, ওটার নাম হচ্ছে মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি বলা হয়? মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি ধরে হয়? মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর বাকি যা কিছু আছে ওগুলো তো আগে থেকে জানি। আর সময়কালটা তো আমরা লিখব, এখানে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 10 থেকে 20%। ঠিক আছে? তারপরে শেষ হলো, দেখো লেখা আছে এই যেটা কি লেখা আছে, যেটা দশা, এটা আছে ওখানে লেখা আছে কি জানো? মাইটোসিস দশায় প্রবেশের প্রস্তুতিমূলক দশা। বললাম না এটা প্রস্তুতিমূলক দশা। তারপরে লেখা আছে এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবুলস গঠন করা। কি গঠন করা? মাইক্রোটিউবুলস যা কি করে? যা হচ্ছে ওই যে মাইটোসিস বিভাজনের সময় স্পিন্ডল তন্ত্র তৈরি করে, হু লাইনগুলো লেখা আছে, লেখা আছে না? স্পিন্ডল তন্ত্র তৈরি করে। আর তারপরে লেখা আছে এখানে সেন্ট্রোসোম এগুলো লেখা, এখানে একটা বোর্ড নাম্বার শব্দ লেখা আছে, এখানে মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর দ্বারা এমপিএফ কি বলা হয়? মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর এখানকার সময়কাল কত? 10 থেকে 20। কি 10 থেকে 20? এখন কথা আছে এখানে এসে কি কেউ বাদ করতে পারে? যা তুই বিভাজন করতে পারবি না এমন হতে পারে? হ্যাঁ হতে পারে, অন্তত শক্তি কম দাও, মেসুরেশন না আসে। তো এখানেও কিছু কোষ আটকা পড়তে পারে না? এখানে যদি কেউ আটকে যায় সে সারা জীবনের জন্য আটকে যাবে। বুঝছো? তাহলে জি2 ফেজে এসেও কিছু কোষ আটকা পড়তে পারে। ঠিক আছে? এই বুঝছো? এটা হচ্ছে পুরোটা কোষ চক্র। নিচের দিকে যা দেয়া আছে সি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এ বি সি ডি ই এই টাইপের কিছু দেয়া আছে না, ডি এ এস এগুলো লেখা আছে, এটা তোমরা পড়বা, মানে আমি আর কিছু বলবো না, ওটা পড়বা। এখন আসলে এটা পুরোটা শেষ হলো না, এটা এই পাশে ঘোরা, পেজ ঘোরালে অল্প একটু পড়া আছে, এটা সৃজনশীল কোশ্চেন। সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন করবে ইন্টারফেজ দশার গুরুত্ব কি? 2 নম্বরে জিজ্ঞেস করবে। দেখ সবগুলো পড়া আছে, আমি জাস্ট এখানে লিখে দিব ইন্টারফেজ দশার গুরুত্ব কি। কিছুক্ষণ আগে আমি এটা দেখলাম যে এটা 2 নম্বরে আসছে, ইন্টারফেজ দশার গুরুত্ব কি। অথবা জিজ্ঞেস করতে পারে কোষ চক্রের গুরুত্ব কি, এবার জিজ্ঞেস করতে পারে কোষ চক্রের গুরুত্ব। এই পড়াগুলো কিন্তু হইছে না, টেকনিক্যালি আমরা এই পড়াগুলো করছি। দেখো যখন তোমাকে জিজ্ঞেস করবে ইন্টারফেজ দশার গুরুত্ব কি, কিছুক্ষণ আগে তোদেরকে আমি পড়াইলাম জি1 এর কাজ কি, এস এর কাজ কি, জি2 এর কাজ কি, এই দুই তিনটা ইন্টারফেজ। তাহলে এই তিনটার যা কাজ তখন আর উল্লেখ করা দরকার নাই, এটা জি1 এ ঘটে, এটা জি2 তে ঘটে, এটা এস এ ঘটে, কিন্তু তুমি সিরিয়াল ওয়াইজ 1 2 3 করে যা লিখে দিবা তাই ইন্টারফেজের গুরুত্ব। বুঝতে পারছি? এই বুঝছো? আবার ধরো জিজ্ঞেস করছে কোষ চক্রের গুরুত্ব, তো কোষ চক্র মানে কি? এম ফেজ, জি1, এস আর কি জি2, প্রত্যেকটার কাজ তোমাকে আমি সেইখানে এতটা শিখেছি অলরেডি। তাহলে প্রত্যেকটার একটা করে কাজ লিখে দিলে যা হবে সেটাই কোষ চক্রের গুরুত্ব। বুঝতে পারছি? বইয়ে ওখানে কি লেখা আছে আমি একবারের জন্য হলেও পড়বো না, আমি জাস্ট খালি এটা মনে রাখবো, যখনই আমাকে জিজ্ঞেস করবে এটার গুরুত্ব কি, এটার গুরুত্ব কি, আমি তখন কি লেখা শুরু করে দেব? জি1 এস জি2 এর গুরুত্ব লেখা শুরু করে দেব। তাহলে দেখো একটা ভালোভাবে আমি পড়ছি কোষ চক্র, সৃজনশীল প্রশ্ন করবে কোষ চক্র বর্ণনা করো, তাহলে কোষ চক্র বর্ণনা করতে বলে এইটা সহ এই তিনটা বর্ণনা লিখে দিতে হবে। পরীক্ষা প্রশ্ন করবে ইন্টারফেস বর্ণনা করো, ইন্টারফেস বর্ণনা মানে কি? জি1 এস আর কি জি2 এর বর্ণনা করে দিতে হবে। বুঝছো? একটা ভালো করে পড়লে এগুলো আমি পারবো না করতে বলা, এই এগুলা যা কাজগুলো লিখছিলাম কিছু পয়েন্ট করে লিখলাম, একটা পর একটা লিখে দিলে গল্প শেষ। বুঝছো? এই বুঝছো? যদি এখান থেকে প্রশ্ন আসে কোষ বিভাজন থেকে যদি কোনো সৃজনশীল হয় তাহলে এটা অবশ্যই তুমি কমন পাবা 2 নম্বরে, হয় কোষ চক্রের গুরুত্ব হবে না হয় ইন্টারফেসের। প্রশ্নগুলো বসো, যদি বলে কোষ চক্রের গুরুত্ব তাহলে তোমাকে এটাও অ্যাড করতে হবে, আর যদি বলে ইন্টারফেসের গুরুত্ব তাহলে তোমাকে এগুলো লিখতে হবে। বলছে কোষ চক্রের কোষ চক্রের বর্ণনা এগুলা, যদি বলে গুরুত্ব তাহলে এগুলো প্রত্যেকটা কাজ লিখে দেবো। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যখন অ্যানসার করবা, ধরো পরীক্ষা জিজ্ঞেস করছে ইন্টারফেস বর্ণনা করো, এটাই মূল, এতক্ষণ থেকে যা বুঝছো এগুলো যদি এখন সাধারণত না শেখো তাহলে কিছু পারবে না। তাহলে ইন্টারফেস বর্ণনা করো, তোমার প্রশ্ন ছিল এটাকে বর্ণনা করতে বলছে, তো তুমি প্রথমেই যা কি করবে না বর্ণনা করা হলো নিচে এটা লিখবা, লিখে তুমি কোন নম্বরে আসলে ইন্টারফেস কাকে বলে জানলে লিখতা, এই সংখ্যাটা আগে লিখবা। বুঝছো? লিখে তুমি বলবা এখানে সময়কাল এত 90 থেকে 95। তারপর এই যে বক্সটা ছিলাম না, এই যে বক্সটা, এই বক্সটা আঁকেছিলাম না, এই টাইমগুলো ওখানে দাও তুমি, এই বক্সটা তোমাকে আঁকতে হবে মাস্ট, তোমরা এই বক্সটা আঁকবা না। বুঝছো? তোমরা এই বক্সটা আমি এত কিছু করে বলার পরে দেখো তোমাদের খাতায় এই বক্সটা নাই। তাহলে ইন্টারফেস বর্ণনা করতে বলছে প্রথমে যা সংজ্ঞা লিখবা, লিখে এই বক্সটা লিখবো, এই বক্সটা পর্যন্তই স্যার তোমার খাতাটা পড়বে, বিলিভ মি আর কিছু পড়বে না। তুমি এটা আঁকতে পারছো মানে বাকি গল্প তুমি জানো, স্যার ধরে নেবে জানো। বুঝছো? বক্সটা আঁকবো, বক্সটা আঁকার পর আমি কি করবো, বক্সটা আঁকলাম, এটা ধরো বক্সটা আঁকলাম, বক্সটার পর কি করবো, বক্সটার পর হেডিং দেবো 1 নাম্বার জি1 দশা, হেডিং দিলা গ নম্বরের জন্য, 3 নম্বরের জন্য। বুঝছো? 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 হেডিং দিবা জি1 দশা, এইভাবে আমি কালকে খাতায় চাই
আর না হলে কিন্তু তা খবর আছে। তাহলে জি1 দিবা, দিয়ে এখানে পয়েন্ট দিবা, এখানে প্রথম পয়েন্টের সময়কালটা লিখবা, দ্বিতীয় পয়েন্টে এখানে কি কাজ হয় কাজগুলো লিখে দিলাম কিছুক্ষণ, এই কাজ লিখবা, শেষ হলো। তারপরে 2 নম্বর হেডিং দিবা জি2 দশা, এস দশা, এস দশা হেডিং দিয়ে কি লিখবা, এখানে সময়কালটা প্রথমে লিখবা, তারপরে হচ্ছে কি হয় প্রোটিন তৈরি হয় কি তৈরি হয় লিখবা, তারপরে সবার শেষ দশা নাম কি জি2 হেডিং দিবা, দিয়ে সময়কাল ওখানে কি ঘটে, খুব সংক্ষেপে উত্তর শেষ হবে না, 3 থেকে 4 মিনিট সময় হবে। আমি হয়তো কালকে যখন পরীক্ষা নিব 3 মিনিট সময় দেব, এখানে 3 মিনিট সময় দেয়া আছে। হ্যাঁ 5 আর 3 8 মিনিটে শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রথম কাজ সংজ্ঞা দেয়া, এই বুঝতে পারছিস? সংজ্ঞার পরে বক্সটা লিখবো আমরা, সংজ্ঞার পরে কি লিখবো, এই বক্সটা লিখে জাস্ট খালি জি1 এস জি2 হেডিং এর পরপর লিখে দাও, বুঝছো? 4টা 5টা লাইন করে লিখে দিলে হয়ে যাবে। আশা করি বুঝছো, না বুঝলে কেউ বলো আমাকে, আমি বুঝাই দিচ্ছি। বুঝছো ইন্টারফেস? নেক্সট দিনে আমরা মাইটোসিস শেষ করব ইনশাআল্লাহ। আর 2 দিন লাগবে, 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা অবশ্যই পড়ে আসবে, টাইম বাই টাইম